বাবার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ডক্টর হওয়ার এক বুক স্বপ্ন নিয়ে ভালোমতো পড়ালেখা করছিল কৌশিক। যেমন মেধাবী তেমন ক্লাসের সব বাচ্চার থেকে আলাদাই কৌশিক। কিন্তু একদিন সায়েন্স ল্যাবে প্র্যাকটিক্যাল ক্লাস করতে গিয়ে বন্ধুরা মজার চলে কৌশিকে একটা কঙ্কালের বড়ির উপর ধাক্কা দিয়ে বসলে, যার পর থেকে এই সাদাসিধে কৌশিক গল্প পুরোপুরি পাল্টে রূপ নেয় ভয়ানক এক রাক্ষসের গল্পে। যে রাক্ষসের একমাত্র নেশা মানুষের ব্রেনের সাথে মিশে তাদের নিজের ইশারা মতো নাচানো। আর এই রাক্ষসের বসে যাওয়ার পর থেকেই সাদাসিধে কৌশি হয়ে ওঠে ভয়ানক এবং অনেকটা হিংস্র। কে বা কারা তাই কৌশির উপর ভর করলো, আর তার উদ্দেশ্যই বা কি? আসলে কি এটা কোনো রাক্ষসের আত্মার কাজ, নাকি মুখোশের আড়ালে বসে কেউ অন্য খেল খেলছে? হ্যালো বন্ধুরা, আমি আশরাফ আজ আপনাদের জন্য 2025-এর সদ্য মুক্তি পাওয়া হরর মিস্ট্রি থ্রিলার মুভি ঘাটিকা সালামের এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। মুভি শুরু হয় একটা হসপিটালে, যেখানে আমরা নিতা নামের এই ডক্টর মেয়েটাকে দেখি, যে কিনা নার্সদের অনেক বকাঝকা করছে। বলছিল, তোমরা করো কি এখানে থেকে? এভাবে একটা পেশেন্ট হসপিটাল থেকে কিভাবে গায়েব হতে পারে? আমি এখন তার প্যারেন্টসদের কি জবাব দিব? আসলে ঘটনা হচ্ছে, নিতার একটা পেশেন্ট এখান থেকে পালিয়েছে। আর যে পেশেন্টটা পালিয়েছে সেটা একটা মেয়ে ছিল, তার মেন্টালি একটু প্রবলেমও ছিল। তো এখানে আমরা সেই পেশেন্ট মেয়েটাকে দেখি, যে কিনা হসপিটাল থেকে পালিয়ে সোজা একটা ফার্নিচার ফ্যাক্টরির ভিতরে এসে ঢুকে পড়েছে। মেয়েটির হালত দেখে মনে হচ্ছে যেন মেয়েটির মাথায় সমস্যা আছে, না হয় তার উপর কিছু একটা ভর করেছে, কোনো কিছুর একটা অদৃশ্য শক্তি, যার জন্য তার বিহেভিয়ারও ছিল ওরকমই। আর যখন এখানে মেশিনে বসে কাজ করা ফ্যাক্টরির সে লোকটা একটু করে সেখান থেকে সরে, এদিকে পিছনে মেয়েটা সোজা মেশিনের কাছে গিয়ে নিজে নিজে মেশিনের উপর পড়ে নিজেকে শেষ করে দেয়। এই দৃশ্য দেখে ফ্যাক্টরিতে আরও যে ওয়ার্কারগুলো ছিল সবার তো একদমই হুঁশ উড়ে যায়, আর হই হুল্লোড় শুরু হয়ে যায়, এটা কি হয়ে গেল? এর সাথে সাথে সিন কাট হয়ে পরবর্তী সিনে আমরা কৌশিক নামের এই ছেলেটাকে দেখতে পাই। এই কৌশির ব্যাপারে বলতে গেলে একটু ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, অর্থাৎ তেমন কারোর সাথে মেলামেশা করে না, একটু অন্য রকম চলাফেরা। কৌশির বাবা তাকে ডক্টর বানাতে চায়, যার জন্য মেডিকেল কলেজে তার অ্যাডমিশন করিয়েছে। আসলে কৌশির বাবা সে নিজে এক সময় ডক্টর হতে চেয়েছিল, তবে তখন পারিবারিক হালত তেমন একটা সুবিধার ছিল না যে ডক্টরি পড়ার জন্য এতগুলো টাকা ম্যানেজ করতে পারবে। কিন্তু এখন তার সেই অ্যাবিলিটিটা আছে, তাই ছেলেকে দিয়েই সে তার ডক্টরি হওয়ার স্বপ্নটা পূরণ করতে চায়, মানে কৌশিকে ডক্টর বানাবে। পরিবারে ছিল কৌশিক, কৌশির মা, বাবা আর একটা ছোট বোন। যাই হোক, পরবর্তী সিনে কৌশিককে আমরা কলেজে দেখি। ক্লাস চলাকালীন সময় টিচার সবার কাছ থেকে কিছু কোয়েশন জিজ্ঞাসা করছে। কেউই টিচারের প্রশ্নের জবাব দিতে না পারলেও আমরা দেখি কৌশিক সবগুলো প্রশ্নের উত্তর জানত, বাট যখনই সে হিম্মত করে উত্তর দিতে যাবে তখনই তার শব্দ আটকে যাচ্ছে। মানে কৌশিক আসলে তুতলামি রুখছিল, একটা শব্দ বলতে গেলে 10 বার আটকায়। বিষয়টা নিয়ে অবশ্য ক্লাসের সবাই অনেক মজা নেই। বেচারা কৌশিকে তার এই কমজোরির কারণে সবসময় হাসির পাত্র হতে হয়, যার কারণে সে কারোর সাথে তেমন একটা কথা বলে না, কারোর সাথে মেলামেশা করে না, শুধুমাত্র সামিয়া নামের এই একটা মেয়ে ছাড়াই। এ সামিয়া কৌশির ক্লাসমেট। কৌশিকে নিয়ে সবসময় সবাই মজা করলেও সামিয়া ওইরকম না, সে সবসময় কৌশিকে সান্ত্বনা দেয়, মোটিভেট করত। তবে সামিয়ার কৌশির প্রতি এত কেয়ারিং করা, তাকে কৌশিক ভালোবাসা মনে করে নিয়েছে, যে সামিয়া হয়তো তাকে ভালোবাসে, তাই তো তার এত কেয়ার করে। যদিও কৌশিক নিজ থেকে কখনো সামিয়ার সাথে কথা বলার হিম্মত করেনি, কারণ সে জানে যে কথা বলতে গেলে সে আটকে যাবে আর সবাই তার আবারও মজা নিবে, যার জন্য সে অলওয়েজ সামিয়ার সাথে ইশারায় কথা বলতো। যাই হোক, পরবর্তী সিনেই প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য সবাইকে ল্যাবে নিয়ে যাওয়া হয়। টিচার সবাইকে একটা কঙ্কালের কাছে নিয়ে গিয়ে কঙ্কালটার ব্যাপারে প্র্যাকটিক্যালি স্টাডি করাচ্ছিল। কিন্তু তখনই সেখানে কিছু দুষ্টু ছেলে ফেলে কি করে, কৌশিকে ধাক্কা দিয়ে মজা নেওয়ার জন্য কঙ্কালটার উপর ফেলে দেয়। এখন এটা করতেই কৌশিক কঙ্কালটার উপর পড়তেই অনেকটাই ভয় পেয়ে যায়। এরই সাথে সাথেই তার মনে হয় যেন কঙ্কালটা তার সাথে কথা বলছে। ভয়ানক একটা শব্দ কৌশির কানে আসছে, যেটা কৌশিকে বলছে, এই বাচ্চা, আমার কথা শোন, আমি যেমনটা বলি তেমনটাই কর, এতেই তোর জন্য মঙ্গল। এমন সব ঘটনায় এইসব দেখে কৌশিক তো পুরাই অবাক। একটু পরে হালত ঠিকঠাক হলে কৌশিক যখন পরবর্তী সিনে তার ক্লাসে ছিল, তখনই হঠাৎই পুরো ক্লাস একদমই খালি হয়ে যায়। কৌশিক চোখের সামনে এমনটা হচ্ছে, পুরো কলেজে সে ছাড়া আরেকটা পোকাকেও দেখা যাচ্ছে না। ভয়ে সেদিক সেদিক সবাইকে খুঁজছে। প্রিন্সিপালের রুমের দিকে গিয়ে প্রিন্সিপালকে কমপ্লেন দেওয়ার জন্য যেতে চাইলে নিজে নিজে সেখানে দরজা অফ হয়ে যায়। এমনকি দেখা যায় প্রিন্সিপালের চেয়ারের উপর সেই কঙ্কালটা বসে আছে। বেচারা কৌশিক তো এসবে প্রচণ্ড ভয় পেয়ে যায়, চিৎকার করতে শুরু করে, কে আছো, আমার বাইরে বের করো, আমি মরতে চাই না, কেউ আমাকে বাঁচাও। ঠিক তখনই এরকম বলতে বলতে কৌশিক চোখ খুলে ক্লাসের ভিতর। এতক্ষণ যা কিছু হচ্ছিল সবই তার দুঃস্বপ্ন। হঠাৎই এরকমের চিৎকার করে ওঠায় সবাই তো কৌশিক আরো ভালো মতো মজা নিচ্ছে,
যে এ তো পুরো পাগল হয়ে গেছে, দিনের বেলাতে বসে বসে স্বপ্ন দেখছে। যদিও কোশি মনে করছিল সবই তার ভুল ধারণা, আর সময়ের সাথে সাথে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে ঠিক হওয়ার বদলে উল্টো ধীরে ধীরে সবকিছু আরো বেড়েই চলেছে। কখনো তার মনে হয় কেউ তার পিছু নিচ্ছে, তার উপর নজর রাখছে, আবার কখনো সে নিজেই নিজের হাতে নিজের গলা মুখ চেপে ধরছে। সেই আওয়াজটা কোশিকে আজব আজব জিনিস দেখাচ্ছে। এসব কিছুর কারণে কোশি তার পড়ালেখায় ফোকাস করতে পারছে না। এখন কোশিকে এমন পেরেশান দেখে সামিয়া তাকে জিজ্ঞাসা করে যে কি সমস্যা, আজকাল তোমায় অনেকটাই অন্যরকম লাগছে যে। কোশি সামিয়াকে কিছু বুঝতে দেয় না, বলে কই না তো, সবই ঠিক আছে। সামিয়া বলে দেখো, কোনো হেল্পের প্রয়োজন হলে বা কোনো সমস্যা হলে আমায় বলতে পারো, আমি তোমার সবচেয়ে ভালো বন্ধু না? তুমি অনেক সাদাসিধে একটা ছেলে, যার জন্য তোমাকে আমি এত পছন্দ করি, আর তোমায় অবশ্যই আমি সাহায্য করব। এখন এইসব কথাগুলো সামিয়া তো একজন বেস্ট ফ্রেন্ড হয়ে বলছিল, বাট কোশি আবারও মনে করছে সামিয়া তাকে ভালোবাসে। শুধু তাই নয়, ওই আওয়াজটা কোশিকে বলতে শুরু করে, বাচ্চা, এই মেয়েটা তোকে পছন্দ করে, তোকে ভালোবাসে, যা গিয়ে তাকে প্রপোজ করে দে, দেখবে সাথে সাথে রাজি হয়ে যাবে। আমি এখানে তোকে সাহায্য করতে এসেছি, আমার কথা মানলে তুই লাভেই থাকবি। এখন এইসব কিছু শুনে কোশি এক পর্যায়ে এইটাই বিশ্বাস করতে শুরু করে, আর সামিয়ার কাছে গিয়ে তাকে প্রপোজ করবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু ওইখানে দেখা যায় সামিয়া তাদের ক্লাসেরই জর্জ নামের অন্য একটা ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ক্লোজ হয়ে কথাবার্তা বলছে। ধরতে গেলে দুজন প্রেমী করছে, একজন আরেকজনকে চুম্মা চাটিও করছিল। এইসব দেখে বেচারা কোশির সব ধারণা তো একদম উল্টা হয়ে যায়। যে মেয়েটাকে সে তার ভালোবাসা মনে করছিল, সে অন্যজনের সাথে এসব করছে। কোশি তো এটা মানতে পারছে না। এখন কোশির এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ওই আওয়াজটা তার উপর হাবি হতে শুরু করেছে। বলতে শুরু করে, কেউ তোর সাথে না থাকলে কি হয়েছে, আমি আছি না তোর সাথে, তুই জাস্ট আমার কথা মেনে যা। আমি জানি তুই ডক্টর হতে চাস না, তোর বাবাই তোকে জোর করে তার স্বপ্ন তোকে দিয়ে পূরণ করাচ্ছে। তুই একদমই এমনটা করিস না, তোর মন যেটা বলে আজ থেকে তুই সেটাই করবি। তাই এক্ষুনি যা আর সব বই খাতাগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেল, দেখবি তারপরেই অন্যরকমের একটা শান্তি পাবি। এসব শুনে কোশি নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করছে। তার বাবার যে তাকে ডক্টর বানানোর স্বপ্ন, এটাও সে ভালো করে বুঝতে পারছে। তারপরও ওই আওয়াজটা তাকে এতটাই জোর করে, যার এক পর্যায়ে কোশি আওয়াজটার কথা মতোই সব বই খাতাগুলো আগুনে পুড়িয়ে ফেলতে শুরু করে। এইসব দেখে বাকি স্টুডেন্টরা সবাই তো শক, যে পাগল করছেটা কি। যাই হোক, পরবর্তী সিনে কোশি যখন বাসায় আসে, তার ছোট বোন তার কাছে যায় তার এয়ারফোনটা একটু নেওয়ার জন্য, সেটা দিয়ে একটু গান শুনবে। প্রথমে কোশি এক বলাতে এয়ারফোনটা তার ছোট বোনকে দিয়ে তো দেয়, তবে একটু পরে ওই আওয়াজটা বলতে শুরু করে, এই বাচ্চা, তোর জিনিস তুই কাউকে দিবি না, যা তোর বোন থেকে তোর জিনিস তুই নিয়ে ফেল। কোশির উপর এই আওয়াজটা এমনভাবে ভর হয়ে গেছে যে এটা যাই বলছিল সে ওইটাই করছে। সোজা তার বোনের কাছে গিয়ে তাকে মেরে তার কাছ থেকে এয়ারফোনটা নিয়ে নেয়, সাথে হুমকিও দেয় যে শুনে রাখ, পরের বার আমার জিনিসে হাত লাগিয়েছিস তো খবর আছে। এসব হওয়ার সময় কোশির বাবাও সেখানে উপস্থিত ছিল, আর কোশির এসব কাণ্ড দেখে তাকে বকা দেয়, বলে কি করছিস কি তুই এসব, এটা কেমন তরিকা, ছোট বোনের সাথে কি কেউ এইভাবে কথা বলে, কি হয়েছে কি তোর, আজকাল দেখছি তোর আচার আচরণ একদমই পাল্টে গেছে। তার বাবা তাকে এত কিছু জিজ্ঞাসা করার পরও কোশি কোনো জবাবই দেয় না, ইগনোর করে চলে যায়। এরপর একদম মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে, কোশির বাবা একটু পানি খাওয়ার জন্য উঠলে দেখে কোশি বারান্দায় বসে সিগারেট খাচ্ছে আর টিভি দেখছে। এটা দেখে বাবা তাড়াতাড়ি দৌড়ে এসে তাকে বলে যে কি করছিস কি তুই, এটা তুই সিগারেট খাচ্ছিস। এটা বলে কোশির মুখ থেকে সিগারেটটা নেওয়ার চেষ্টা করলে কোশি তো এখানে তার বাবাকে খোশে একটা থাপ্পড় লাগিয়ে বসে, সাথে বলে দেখো, আমার বিষয়ে কেউ নাক ঢুকাবে না, ভালো হবে না কিন্তু। এরকম বলে সে তার মতো চলে যায়। কোশির বাবা তো একদমই হতভম্ব, আমার সাদাসিধে ছেলের কি হয়েছে, সে এমন বিহেভ কেন করছে, নিশ্চয় তার মেন্টালি কিছু হয়েছে। যার জন্য পরের সিনেই কোশির বাবা তাকে নিয়ে ডক্টর নিতার কাছে যায়, যে কিনা একজন সাইকিয়াট্রিক ডক্টর। কোশির বাবা নিতাকে কোশির হালত এবং তার বিহেভিয়ারের ব্যাপারে সবকিছু খুলে বলে। শুনে নিতাও কোশির টেস্ট নেওয়ার জন্য একা তার সাথে কথা বলতে শুরু করে। তাকে কিছু প্রশ্ন করে যে তোমার নাম কি, কোথায় পড়ালেখা করো, তোমার হবি কি, এসবই। নিতা এসবই বলছিল কি তখনই কোশি আবার ওই আওয়াজটা বসে এসে নিতাকে গলা টিপে ধরে জানে মারার জন্য বলে, তুই আমাকে ঠিক করবি, এমনটা তো আমি জীবনও হতে দিব না, দ্বিতীয়বার আমার সামনে আসবি তো জানে শেষ করে ফেলবো। এমন বিহেভিয়ার দেখে নিতা তো ভয় তাড়াতাড়ি চলে আসে, এসে কোশির বাবাকে বলতে শুরু করে, দেখুন, যতটুকু বুঝতে পারছি কোশি ডিপ্রেশনের শিকার, মেন্টালি সমস্যা হয়েছে তার, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো তাকে নিয়মিত খাওয়ান,
সাথে তার দিমাগী হালতের ব্যাপারে জানার জন্য আমরা তার কিছু টেস্টও নিয়েছি। রিপোর্ট আসলেই বাকিটা বলা যাবে। এদিকে পরের দিনই কোশি কলেজে এসে সামিয়া নামের ওই মেয়েটাকে ধরে বলতে শুরু করে, ওই জর্জকে তুমি ছেড়ে দাও। তার সাথে যে তুমি গুটুরগু করছো, এ জর্জ ভালো ছেলে না। তার চেয়ে বেশি আমি ভালো, আমার সাথে প্রেম করো। এসব শুনে সামিয়া তো একদমই অবাক। বলে, তোমার উপর দয়া করে তুমি আমি জাস্ট আমার ফ্রেন্ড বানিয়েছি, আর তুমি ভালোবাসার কথা বলছো? আমার লাইফ, আমি যাকে ইচ্ছে তাকে ভালোবাসবো, তুমি বলার কে? এখানে কোশি তো সামিয়ার হাত ধরে জোরজবস্তি তার সাথে সম্পর্ক করতে বলছে। অনেক আজব রকমের বিহেভ করছে, যেগুলো দেখে সামিয়া তাকে বকে টকে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এখানে ভাবনার একটা বিষয় হচ্ছে, যখনই কোশির উপর ওই আওয়াজটা ভর করছে, তখনই কোশি পুরাই অন্য রকমের একটা রূপ নিয়ে নিচ্ছে। সাথে আগে তার যে তুতলামি সমস্যাটা ছিল, আওয়াজটার বসে যাওয়ার পর সেই সমস্যাটাও আর হয় না। যেন সে না, অন্য আরেকজন, কোনো দুষ্ট আত্মা যেন তার উপর ভর করেছে। তবে আসল রহস্য কি, সেটা তো শেষে জানা যাবে। এখানে পুরাই অন্য লেভেলের একটা খেলা চলছে। যাই হোক, সিন শিফট হয় রাতে কোশির বাসায়। দেখা যায় মাঝরাতে উঠে কোশি ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ থেকে চিকেন বের করে আস্ত চিকেন খেতে শুরু করেছে। যেন সে মানুষ না, কোনো জীবজন্তু। তার এইসব কাণ্ডে বাসার সবাই তো পেরেশান। ধীরে ধীরে তারা বুঝতে পারছে কোশির উপর কোনো ভূত প্রেত ভর করেছে। কারণ সে যে কাণ্ডগুলো করছিল না, এরকম কাণ্ড যে তাদের ছেলে করতে পারে, এটা তারা স্বপ্নেও ভাবতে পারে না। তাই নির্ঘাত এটা তাদের কোশি না, এটা অন্য কেউ, যে কোশির ভিতরে ঢুকে এসব করছে। কিছু একটা করে তার ছেলেকে তো বাঁচাতেই হবে। এর পরবর্তী দিনই কোশির মামা কোশির বাবাকে একটা ঝাড়ফুঁক করে ভূত আত্মা এসব তারে যে এরকম একটা বাবার ব্যাপারে সন্ধান দেয়। বলে যে বাবার কাছে নিয়ে গেলে এ কোশিকে ঠিক করতে পারবে। যার সাথে সাথেই তারা সবাই মিলে কোশিকে নিয়ে সেই বাবার কাছে যায়। তো এই বাবাও কিছু তন্ত্রমন্ত্র পরে কোশির গলায় একটা তাবিজ ঝুলিয়ে দেয় আর বলে, খবরদার যাই হয়ে যাক না কেন, এই তাবিজ যেন তার গলা থেকে না খুলে, না হলে এই আত্মা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। এটা করার পর আপাতত কোশি একটু ভালো ফিল করছে, তাই তাকে বাসায় নিয়ে আসা হয়। এর পরবর্তী দিনই ওই সাইকিয়াট্রিক ডক্টর নিতা কোশির সেই রিপোর্টগুলো নিয়ে সোজা তার বাবার কাছে এসে হাজির। বলে, আপনারা কেউই আর আমার সাথে যোগাযোগ করেননি, তাই আমাকে আসতে হয়েছে। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে কোশি ডিপ্রেশনের শিকার হয়ে এসব কিছু করছে। তার এক ধরনের মেন্টালি সমস্যা হয়েছে। তাকে কয়েকটা ধাপে প্রপারলি কাউন্সিলিং দিতে হবে, তারপর একদমই ঠিক হয়ে যাবে সে। কিন্তু কোশির মা বাবা এখানে ওইটাই মনে করছে যে তাদের সন্তানের উপর কোনো কিছুর আত্মা ভর করেছে, আর এইসব কোনো ডক্টরের দ্বারা ঠিক করা পসিবল না। তারা নিতাকে এটাই বলে। এর অবশ্য কারণ, যখন থেকে ওই বাবার তাবিজ দিয়েছে তখন থেকে এখনো পর্যন্ত কোশি আর উল্টাপাল্টা কিছু করেনি। নিতার কথা যে আপনারা শিক্ষিত হয়ে এমন কথা কিভাবে বিশ্বাস করতে পারেন? এসব ভূত প্রেত এগুলো এরকম কিছুই না। দেখুন, এখনও সে তার এই প্রবলেমের প্রথম স্টেজ আছে। কিছু কাউন্সিলিং দিলে সে সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনারা তা না করে যদি বাবার তন্ত্রমন্ত্রের উপর ভরসা করে বসে থাকেন, তাইলে হেতে বিপরীত হতে পারে। এত করে বলার পরও কোশির মা বাবা মানতে রাজি না। যেটা তাদের মাথায় ঢুকেছে সেটাই। তবে নিতাও হার মানার মেয়ে না। কারণ মুভির শুরুর দিকে ওই যে মেয়েটা নিজে নিজে মেশিনের উপর পড়ে মারা গেছিল না, সেটাও কোশির মতোই সেম কেস। নিতারই পেশেন্ট ছিল মেয়েটা, আর এখন কোশিও সেই একই দিকে যাচ্ছে। যদি কিছু করা না হলে সমস্যা হয়ে যাবে। সিন শিফট হয় রাতে। সেই আওয়াজ আবারও কোশির কান আসতে শুরু করেছে। ধীরে ধীরে তাকে বলছে, কোশি, এই তাবিজ গলা থেকে খুলে ফেল। এই তাবিজ আমাদের দুজনকে আলাদা করার চেষ্টা করছে। আমার কথা শোন, আমি তোর ভালোর জন্য চিন্তা করছি। এইসব শুনে কোশি আবার ওই আওয়াজের বসে চলে আসে আর নিজে নিজে গলা থেকে তাবিজটা খুলে ফেলে। যেটা হওয়ার সাথে সাথেই সে আওয়াজ তার উপর পুরোপুরি কন্ট্রোল নিয়ে তাকে বাসার ছাদ থেকে নিচে লাফ দিতে বাধ্য করে। মানে কোশি নিজে নিজে ছাদ থেকে লাফ দিয়ে দেয়। ভাগ্যিস তার তেমন কিছু একটা হয় না। কোশির বাবা মা তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যায়। ফলে যাত্রায় সে বেঁচে গেল। নিতা কোশির মা বাবাকে আবারও বোঝায় যে, দেখুন, আমি বলেছিলাম না এসব কোনো ভূত প্রেতে চক্কর না। আমাদের মেডিকেল সায়েন্সের কাছে এর প্রপার ট্রিটমেন্ট আছে। আপনারা আমার কথায় বিশ্বাস কেন করছেন না? এত কিছু বলার পরও কোশির মা বাবা এখনও সংকোচের মধ্যে। মানে তাদের পুরোপুরি বিশ্বাস এগুলো কোনো আত্মাই কোশিকে দিয়ে করাচ্ছে। বলে, আমরা দেখেছি ওই বাবার দেওয়া তাবিজটা খোলার ফলে এমনটা হয়েছে। যতক্ষণ তাবিজটা তার গলায় ছিল ততক্ষণ সে ঠিক ছিল, তাইলে কেন আমরা এটা বিশ্বাস করব না? এসব শুনে তো নিতা বুঝতে পারছে না এদের মাথা থেকে এসব অন্ধবিশ্বাস কিভাবে দূর করবে। তবে সে এটাও সিদ্ধান্ত নেই যেমন করে হোক সে কোশিকে বাঁচাবেই। মুভির শুরুর ওই মেয়েটাকে তো সে বাঁচাতে পারল না, এখন কোশির সাথেও যেন এমন কিছু না হয়। যাই হোক, এভাবে কিছুদিন পার হয়। কোশিকে এই কয়েকদিন হসপিটালে রাখা হয়। একটু স্বাভাবিক হওয়ার পর কোশি কলেজে আসে। আর কলেজে আসতেই জর্জ নামের সামিয়ার বয়ফ্রেন্ড সেই ছেলেটা এসে কোশিকে ধরে, আবেই
শুনলাম তুই নাকি আমার সামিয়ার সাথে লাইন মারার চেষ্টা করছিস, তার সাথে জোরাজুরিও করেছিস। কি জানি বলেছিলি তাকে? আমি তার জন্য পারফেক্ট না, তুই তার জন্য পারফেক্ট। হাবিব যে ছেলেকে সামিয়ার নাম নিতে গিয়ে 10 বার তুতলাতে হয়, সে নাকি তার জন্য পারফেক্ট। আসছে হিরো হওয়ার জন্য। দেখ, আরেকবার যদি সামিয়ার আশেপাশে তোকে দেখেছি না, তাইলে মেরে একেবারে দাঁত ভেঙে দিব। তখন গিয়ে যে একটু একটু আওয়াজ বের হচ্ছে, একেবারে ওইটাও বের হওয়া বন্ধ হয়ে যাবে। এসব শুনে কৌশিক তো হয়ে যায় মাথা খারাপ। তখনই ওই আওয়াজটা আবারও কৌশিকে বশ করে নেয়, যার বসে এসে কৌশি এই জজকে ধরে উল্টা এত পরিমাণের মারে। মারতে মারতে তার অবস্থা একেবারে খারাপ করে দেয়। দুজনের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়, যার এক পর্যায়ে কৌশি জর্জের বুকের উপর সামিয়ার নামের একটা ট্যাটু দেখতে পাই, যা দেখে কৌশির তো আরও মাথা খারাপ। একদম জর্জের বুকের ট্যাটুটা সহ সেখানের স্কিনটাই কেটে নিয়ে নেয়, আর সুজা সেটা নিয়ে গিয়ে সামিয়াকে দিয়ে বলে, এ নাও, আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। এরকম একটা কাণ্ড দেখে সামিয়া সহ সেখানে উপস্থিত সবাই তো রীতিমতো ভয় পেয়ে যায়। এখন এসবের পর কৌশির বাবাদের ডক্টর নিতার উপরে ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। নিতাও বাসায় এসে তাদের সাথে কথাবার্তা বলে, সাথে পানির সাথে কিছু ব্রেনকে রিল্যাক্স করার ওষুধ মিশিয়ে দিয়ে সেগুলো কৌশিকে খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু যখনই কৌশি পানিগুলো খেতে যাবে, তখনই সেই আওয়াজটা তাকে বলে, না না, এগুলো খাস না, এগুলোতে বিষ মিশিয়ে এরা তোকে মারতে চাই, ফেলে দে, এই পানিগুলো ফেলে দে। তারপরও কৌশি নিজের উপর কোনোরকম কন্ট্রোল এনে এই ওষুধ মেশানো পানিগুলো খাওয়ার চেষ্টা করছে, কিন্তু তখনই দেখে মুহূর্তের মধ্যেই এই পানি রক্তে পরিণত হয়ে যায়। এরই সাথে এখন তার সামনে সেই বিভৎস আত্মাটা দেখা দেয়, যেটার আওয়াজ এতদিন তার সাথে কথা বলছিল। পুরো শরীর তার রক্তে ভেজা, অনেক ভয়ানক, যা দেখে কৌশি তো অনেক ভয় পেয়ে যায়। এই আত্মা শুধু কৌশি দেখতে পাচ্ছিল। সবাই কৌশিকে কোনোরকম সামলে নেয়। নিতা আপাতত সে মেডিসিনগুলো তাদের বুঝিয়ে দিয়ে বলে, কৌশি যখন এরকমের কাণ্ড করবে তখনই তাকে যেন এগুলো খাইয়ে দেয়, তাইলে ধীরে ধীরে সে ঠিক হয়ে যাবে। এসব বলে আপাতত সে সেখান থেকে চলে আসে। যাই হোক, পরবর্তী সিনে কৌশির বোন তার জন্য অনেক সুন্দর একটা ডগি নিয়ে আসে, যাতে এটার সাথে খেলাধুলা করে কৌশির মন একটু ভালো থাকে আর কি। কিন্তু এখানে মনে হয় যেন এই কুকুরটাও ওই আত্মাটাকে দেখতে পাচ্ছিল, যার জন্য কুকুরটা জুড়ে জুড়ে ডাকতে শুরু করে। এমনকি এসব দেখে কৌশি অনেকটা বিরক্ত হয়ে যায়, তাই সে কুকুরটাকে মেরে ফেলার চেষ্টা করে। যখন এটা দেখে কৌশির বোন তাকে বাধা দিতে যায়, তখন কৌশির ভিতরে থাকা সেই আত্মাটা বলে ওঠে, আমি কাউকে ছাড়ব না। যে কৌশিকে আমার থেকে আলাদা করার চেষ্টা করবে সেই মরবে, আর এটা আমার ওয়াদা। ঘাড়িকা চালামের ওয়াদা কখনো মিথ্যা হয় না। এখন এই প্রথমবারের মতো কৌশির মুখ থেকে একটা নাম শোনা যায়, যেটা হচ্ছে ঘাড়িকা চালাম। অর্থাৎ এই সব কিছু কৌশির ভিতরে ঘাড়িকা চালামের আত্মায় করছে। এই নামটা শুনে কৌশির বোন তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়, এসে তার মা বাবাকে এসবের ব্যাপারে আর ঘাড়িকা চালামের নামটার ব্যাপারে বললে পরবর্তী সিনে তারা এই ঘাড়িকা চালাম নামের লোকটার ব্যাপারে খোঁজ নিতে বেরিয়ে যায়, যে কে ঘাড়িকা চালাম আর তার রহস্যই বা কি। অনেকটাই খোঁজ খবর নিয়ে কৌশির বাবা একটা পুরনো ঘরের ব্যাপারে জানতে পারে, যেখানে আজ থেকে প্রায় 30 বছর আগে ঘাড়িকা চালাম নামের এই ধরনের একটা লোক বসবাস করত। এখানে আসার পর কৌশির বাবা এই ওয়াচম্যানের কাছ থেকে জানতে পারে, প্রায় অনেক বছর আগেই চালাম নামের একটা লোক এখানে বসবাস তো করত, যার পুরো নাম ছিল ঘাড়িকা চালাম। গ্রামের আশেপাশের লোক এটাই বিশ্বাস করে এই চালামের আত্মা মৃত্যুর পরও প্রায় এখানে ঘোরাঘুরি করে। অনেকেই নাকি তাকে সচক্ষে দেখেছেও। এই চালামের সাথে কোনো কিছু একটা তো হয়েছে, যার জন্য তার আত্মা এখনো এখানে ঘোরাঘুরি করে। তার ভয়ে এখানে তেমন কেউ আসা যাওয়া করে না, তাই যত জলদি পারো তুমি ওইখান থেকে চলে যাও। এইসব শুনে কৌশির বাবা তো একদমই শখ। তার মানে এই ঘাড়িকা চালামের আত্মায় তার ছেলেকে বশ করে নিয়েছে। এসব জানতে পেরে কৌশির বাবা তাকে আরেকটা তান্ত্রিকের কাছে নিয়ে যায়। এই তান্ত্রিকের বসবাস ঘন জঙ্গলের ভিতর। লোকের মুখ থেকে শুনেছে অনেকটা পাওয়ারফুল। এসে কৌশিকের বাবারা এই তান্ত্রিককেও সবকিছু খুলে বলে যে এরকম এরকম কাণ্ড। আর এখানে কৌশিক কি করে ধরে এই তান্ত্রিককে গালি দিতে শুরু করে, বলে, আবে তুই কি আমার ভিতরে ভূত তাড়াবি? দ্বারা তোর ভূত আমি তাড়াবো। তান্ত্রিক কৌশিককে শান্ত করার জন্য যে মন্ত্র পড়ছিল না কেন, তার পরবর্তী লাইন কৌশিক মুখস্থই নিচ থেকে বলে ফেলছিল। বলে, এই মন্ত্রতন্ত্র আমার কিছু করতে পারবে না, এইগুলো আমি ভয় পাই না, আমি আমার লক্ষ্য পূরণ করবই। তান্ত্রিকও তার পুরো শক্তি দিয়ে এটা বের করার চেষ্টা করে যে আসলে কৌশির ভিতরে কার আত্মা ঢুকেছে আর কেন ঢুকেছে। এটা করতে গেলে কৌশিক নিচ থেকে সবাইকে এসবের ব্যাপারে বলতে শুরু করে, মানে তার ভিতরে ঘাড়িকা চালাম নামের লোকটার আত্মা প্রবেশ করেছে, আর কে ঘাড়িকা চালাম সবকিছুই। এখানে আমরা জানতে পারি এই ঘাড়িকা চালাম তার বন্ধুদের সাথে মিলে তারা সব টাকা লাগিয়ে একটা বিজনেস শুরু করেছিল। বিজনেসে সফলতা হওয়ার পরও তারা সবাই মিলে ঘাড়িকা চালামকে ধোঁকা দিয়েছে। বিজনেস তো তাদের নামে করেছে, সাথে ঘাড়িকা চালামের সব টাকাও হাতিয়ে নিয়েছে। এখন চালামও ছিল সাদাসিধে একটা লোক। লড়াই ঝগড়া এসব করে কিছু আদায় করা তার পক্ষে সম্ভব ছিল না।
যার জন্য সে কিছুই করতে পারে না। আর ধীরে ধীরে তার পরিস্থিতি খারাপের দিকে যায়। বাসার সবাইও সালামকে অবহেলা করতে শুরু করে যে তার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। কেউই তার কথা মানত না। সালামের বউ তো তার ফ্রেন্ডের সাথেই বাসার মধ্যে ওপেনলি শারীরিক সম্পর্ক শুরু করে দেয়, কারণ সালাম এখন এমনিতেও কোনো কাজের না। সালামের ঘরে থেকে তারা সালামকে ঘর থেকে বের করার প্ল্যানিং করছে। এসবের ব্যাপারে যখন সালাম জানতে পারে তখন তার একদমই সহ্য হয় না। ধীরে ধীরে তার মেন্টালি কন্ডিশন এমন পর্যায়ে চলে যায়, যারা তাকে অবহেলা করে তার সাথে ধোঁকাবাজি করতে শুরু করেছে তাদের সবার উপর তার অনেক রাগ জমে যায়। যে রাগের বসে প্রথমতেই সে তার ওই বন্ধুটাকে এবং তার ওয়াইফকে শেষ করে, যারা শারীরিক সম্পর্ক করে তাকে ধোঁকা দিচ্ছিল। তারপর এক এক করে পরিবারের সবাইকেও, মা বাবা, তার সন্তান, সবাইকে একদম জানে শেষ করে দেয়। অনেক ভয়ানক একটা কাণ্ড। আর এভাবে এক এক করে সবাইকে শেষ করার পর সে নিজেকেও নিজে শেষ করে। কিন্তু তারপর থেকে তার আত্মা সেখানে ঘোরাঘুরি করতে শুরু করে, তার আত্মা মুক্তি পায় না। আর তখন থেকেই তার মতো সাদাসিধে কারোর সাথে যখনই কোনো অন্যায় হতো সে তার ভিতরে ঢুকে তাকে বশ করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করায়। যখন দেখে এই সাদাসিধে কোষের সাথেও সেম একই কাজটাই হচ্ছে, সবাই তাকে ধোঁকা দিচ্ছে, হাসির পাত্র বানিয়েছে, তখন ঘাড়িকা চালামের আত্মা কোষির ভিতরে প্রবেশ করে তাকে বশ করে নেয় এবং এখন সে কোষিকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা শেখাচ্ছে। ঘাড়িকা চালাম বলে, যেমনটা আমার সাথে হয়েছে এখন কোষির সাথেও সেরকমটাই হচ্ছে। কেউই তাকে গুরুত্ব দেয় না। যাকে সে পছন্দ করে সে মেয়ে অন্য আরেকজনের সাথে লাইন মারছে। তার ছোট বোনের কাছে তার কোনো গুরুত্বই নেই। আর তার মা তো যেটা তার পছন্দ হয় সেটা বানিয়ে সে তাকে খাইয়ে দেয়। এখন পর্যন্ত তাকে এটা জিজ্ঞাসা করল না যে বেটা তোর কি পছন্দ। আর এসবের সবচেয়ে বড় কারণ তো হচ্ছে তার বাবা। কসির জীবনও ডক্টর হতে চায় না, কিন্তু তার বাবা তাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করাচ্ছে। সারাটা দিন তার উপর প্রেশার দেয়, পুরো দিন তাকে পড়ালেখা করতে হয়। ক্লাসমেটদের কাছে হাসির পাত্র, গার্লফ্রেন্ডের ধোঁকা, বাসার লোকদের প্রেশার, সবকিছু কৌশিকে সবার থেকে আলাদা করে দিয়েছে, তাকে ডিপ্রেশনের শিকার হতে বাধ্য করেছে। এই জন্যই কৌশির আত্মাকে আমি আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি, যাতে তাকে আর কষ্ট সহ্য করতে না হয়। এসব শুনে সবার চোখ তো একেবারে কপালে। আর সবচেয়ে বেশি খারাপ লাগে কৌশির বাবার, যে তার স্বার্থের জন্যই আজ তার ছেলের এই অবস্থা। তো সবকিছু জানার পর তান্ত্রিক এখানে কিছু মন্ত্রের সাহায্যে একটা জীবন্ত মুরগির উপর একটা রিচুয়াল করতে শুরু করে, যাতে ঘাড়িকা চালামের আত্মা মুরগিটার ভিতরে ঢোকা মাত্রই তারা তাকে বিনাশ করে দিতে পারে। কিন্তু এখানে ঘটে যায় উল্টো আরেক কাণ্ড। রিচুয়াল কমপ্লিট হতে যাবে কি তখন একটা বিড়াল এসে এই মুরগিটাকে মেরে খেয়ে যায়, যার ফলে রিচুয়ালটাও ভঙ্গ হয়ে যায়। সাথে ঘাড়িকা চালামের আত্মা এখন আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। কৌশিকে দিয়ে এই তান্ত্রিকের উপর এমন হামলা করে না, একেবারে এই তান্ত্রিককেও জানে মেরে দেয়। যেমনই হোক কৌশি তো একটা মার্ডার করেছে, উপর থেকেও জর্জ নামের ছেলেটাকে অনেক খারাপভাবে মেরেছে। যে সবকিছু জানার পর পুলিশ এখন কৌশিকে ধরার জন্য তার পিছনে লেগেছে। ফলে কৌশিকে বাঁচাতে তার বাবা তাকে গোপন একটা গোডাউনে লুকাতে হয়। অবশ্য তারা কৌশিকের শিকলের সাহায্যে পুরোপুরি বেঁধে দিয়েছে, যাতে সে আর কারো ক্ষতি করতে না পারে। এখন কৌশিক ভিতরে থাকা ঘাড়িকা চালামের আত্মা কি করে কৌশিকে দিয়ে বলায় যে বাবা মা, আমি তোমাদের কৌশিক, আমি পুরোপুরি ঠিক হয়ে গেছি, আমাকে বাঁচাও, বের করো আমাকে এখান থেকে। কৌশির এমন কথায় মা বাবার মনও নরম হয়ে যায়। ফলে তারা দরজা খুলে দেয়। আর এই সুযোগের ফয়দা উঠিয়ে কৌশি তার মা বাবার উপরে হামলা করে বসে। তার বাবাকে জানে মারতে চাচ্ছিল যে তুই আমাকে শিকল দিয়ে বন্দি করবি, আজ তোদের সবাইকে জানে শেষ করব। এই কৌশির আত্মা শুধু আমার, তাকে আমি সাথে করে নিয়ে যাবই। এসব দেখে কৌশির পরিবার কোন রকম নিজেদের যান বাঁচিয়ে এদিক সেদিক পালিয়ে বেড়াচ্ছিল। অন্যদিকে আমরা সেই সাইকিয়াট্রিক ডক্টর নিতাকে দেখি, যে কিনা কৌশিদের খুঁজে দিকে তার বাসায় এসেছে। বাসা পুরোপুরি খোলা ছিল, যার জন্য সে ভিতরে ঢুকে কৌশি রুমে যায় আর সবকিছু ভালো করে দেখতে শুরু করে। আর এখানে তল্লাশি নিতে গিয়ে নিতা এক পর্যায়ে এমন কিছু এখানে দেখতে পায় যা একদম তার হুঁশ উড়িয়ে দেয়। সাথে সাথে নিতা বেরিয়ে পড়ে কৌশিদের খোঁজে। এইদিকে কৌশির বাবা অনেক ভাগ দূর করার পর এক পর্যায়ে ক্লান্ত হয়ে যায়, কৌশির কাছে হার মেনে নেয়। বলে, হ্যাঁ বেটা, তোর আজ এই অবস্থার জন্য আমি দায়ী, মেরে ফেল আমাকে, কিন্তু তোর বোন আর মাকে কিছু করিস না, তাদের যেতে দে। কিন্তু কৌশি তো কারো কথা শুনছে না। আর যখনই সে ঘাড়িকা চালামের মতোই তার পুরো পরিবারকে শেষ করতে যাবে কি, ঠিক তখনই সেখানে নিতা এসে উপস্থিত। কৌশিকে বলে, দাঁড়াও, আমি সবই জেনে গেছি, তুমি কোনো ঘাড়িকা চালামের আত্মারাত্মা কিছুই না, তুমি কৌশি। নিতা এখানে তার সাথে করে একটা লোককেও নিয়ে এসেছিল। আর জানেন এই লোকটা কে? এইটাই হচ্ছে সেই ঘাড়িকা চালাম। নিতা সবকিছু জানার পর এই চালামকে খুঁজে বের করে তাকে সাথে করে নিয়ে এসেছে সবকিছু প্রমাণ করার জন্য। তো ঘাড়িকা চালাম এখানে বলতে শুরু করে, দেখুন, আমার উপর একটা মিথ্যা অপবাদ লাগানো হয়েছিল যে আমি নাকি আমার পুরো পরিবারকে জানে মেরেছি। আসল ঘটনা হচ্ছে তারা সবাই শর্ট সার্কিটের কারণে মারা গেছে। একসাথে পরিবারের সবাইকে হারানোর ফলে আমার মেন্টালি একটু সমস্যা হয়ে যায়,
যার কারণে আজ প্রায় 30 বছর ধরে আমি পাগলখানাতে আছি। এরই মাঝে কিছু লোক এরা ছড়িয়ে দেয় আমি আমার পুরো পরিবারকে মেরে আমি নিজেকেও শেষ করে দিয়েছি। সব শুনে কোশি বলে, না না, এটা হতে পারে না, তুমি কোনো বহুরূপী, তুমি অন্য কেউ হবে, আমি ঘাড়িকা চালাম। নিতা বলেন, না কোশি, ইনি সত্যি বলছেন। তুমি জাস্ট ঘাড়িকা চালামের ক্যারেক্টারটা তোমার মাথার মধ্যে জন্ম দিয়েছ। আসলে তোমার সিজোফ্রেনিয়া রোগ হয়েছে, যা এক ধরনের একটা ক্যারেক্টার হেলিউসিনেশন। এই ধরনের রোগের রোগীদের বিভিন্ন রকমের ইলিউশন দেখা দেয়। শুরু থেকে তুমি একা তো ছিলেই, এরই সাথে বন্ধুদের ঠাট্টা মজা ধোঁকাবাজি, এসবের কারণে তোমার এই রোগটা আরও বেড়ে গেছে। শুধু তাই নয়, এর আরও একটা বিশেষ কারণ হচ্ছে তুমি এই ঘাড়িকা চালামের একটা আর্টিকেল অনেক মনোযোগ সহকারে পড়ছিলে, আমি তোমার ল্যাপটপে দেখতে পেয়েছি। শুধু পড়ছিলে না, তুমি এই ঘাড়িকা চালামের গল্প নিয়ে অনেকটা ইন্টারেস্ট হয়ে পড়েছিলে, যে কিভাবে এই লোক তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে, নিজেকেও শেষ করে দিয়েছে, সবকিছুই। ঠিক ওই সময় ডিপ্রেশনে থাকার ফলে এই ঘাড়িকা চালামের গল্প তোমার মধ্যে এমনভাবে ঢুকে যায় না, ধীরে ধীরে তুমি নিজেকে ঘাড়িকা চালাম মনে করতে শুরু করো। তুমি তোমার দিমাগে পুরাই অন্যরকমের একটা জগৎ তৈরি করো, যেখানে তুমি মনে করছো ঘাড়িকা চালামের আত্মা তোমার ভিতরে প্রবেশ করেছে। নিতে যখন এক এক করে সব প্রমাণ সহ সবকিছু কোশিকে অনেক ভালো করে বোঝায়, কোশির দিমাগ একটু শান্ত হয়, কারণ এইটাই ছিল আসল সত্য। ঘাড়িকা চালামের কোনো আত্মা কোশির ভিতরে প্রবেশ করেনি, বরঞ্চ এটা ছিল তার একটা কল্পনা। ধোঁকাবাজির শিকার, একা থাকা, ডিপ্রেশন, সবকিছুর ফলে এটা হয়েছে। ঠিক মুভি শুরুর ওই মেয়েটার গল্পও সেম। আর এইরকম ঘটনা, এটা কিন্তু মিথ্যা না, এটা একটা সত্যি ঘটনার উপরে নির্মিত আজকের মুভিটা। পৃথিবীতে আজ প্রায় 24 মিলিয়নেরও বেশি লোক এই সিজোফ্রেনিয়া রোগের শিকার, যার সবচেয়ে বেশি লোক হচ্ছে ইন্ডিয়াতেই। এই রোগে যাদের যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা হয় তারা তত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তবে এই রোগের সর্বঔষধ হচ্ছে এরকম লোকদের কখনো একা না ছাড়া, তাদের সবসময় পারিবারিক সাপোর্ট দেওয়া, পরিবারের লোকেদের যত্ন ভালোবাসার মধ্য দিয়েই এই রোগ সেরে উঠতে বাধ্য। যাই হোক, কৌশিকের উপর থেকে তান্ত্রিককে মার্ডার করার কেসটা সরিয়ে দেওয়া হয়, কারণ সেটা সে তার হুঁশে করেনি। ধীরে ধীরে পরিবারের সবার ভালোবাসা পেয়ে কোশিও সুস্থ হতে শুরু করেছে। আর এরকম একটা মেসেজের সাথেই আজকের এই মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিও কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সাথে যাওয়ার আগে সামাজিক কাজটা কিন্তু হয়ে যাওয়া চাই, মানে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইবের কথা বলছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।